এবার বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হলো। কিন্তু কেন এই ভিসা বন্ধ করা হলো, আর এই ভিসা বন্ধ করাটা ভারতের কাছেও ঠিক ভারতের জন্য কতটা বিপজ্জনক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশিদের ভিসা দেওয়া, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এই যে বাংলাদেশিদের এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আপনি একজন বাংলাদেশি হিসেবে শুরুতে জানতে চাইবো এটাকে আপনি কিভাবে দেখছেন ব্যক্তিগতভাবে? প্রথমত আমি আমি ব্যাপারটাকে যেভাবে দেখি সেটা মনে করি যে ভারত একটা সভরেন স্টেট। বাংলাদেশ একটা সভরেন স্টেট বলতে পারছে কিনা সেটা নিয়ে আমার কিছুটা এই মুহূর্তে সন্দেহ আছে, বিশেষ করে 5ই অগাস্টের জঙ্গি হামলার পর দখলদার বাহিনীর কাছে এটা একটু ডিফারেন্ট। কিন্তু একটা সভরেন স্টেট তার যে হোম মিনিস্ট্রি তারা সিদ্ধান্ত নেবে তারা কাকে তার দেশে এন্ট্রি দেবে কিংবা এন্ট্রি দেবে না, এটা তাদের পলিসি। সেই পলিসির অনেক ধরনের কারণ থাকতে পারে, সেটা সতর্কতামূলক হতে পারে, ইমিগ্রেশন কন্ট্রোল হতে পারে, এরকম অনেক অনেক অসংখ্য রিজন আছে। যেহেতু আমি ব্যক্তিগতভাবে নিজেও ইমিগ্রেশন মামলাগুলো প্রচুর ডিল করি, ফলে এগুলো আমার জন্য খুবই একটা স্বাভাবিক প্রক্রিয়া যে কোনো দেশের জন্য। আপনি ভারতের কথা বলছেন, পৃথিবীর বিভিন্ন দেশে ক্লায়েন্টরা যখন আমাদের কাছে আসে আমরা দেখি যে ভিসার জন্য অসংখ্য রকমের শর্তাবলী থাকে। কেমন সেটা আমেরিকান ভিসা পাওয়া তো রীতিমতো খুবই একটা কঠিন একটা ব্যাপার। ইংল্যান্ডের ভিসা, আমেরিকার ভিসা, বিশেষ করে 5টা দেশ বলা হয়ে থাকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, এই দেশগুলো। ভারতের ব্যাপারেও ইনফ্যাক্ট শুধুমাত্র বাংলাদেশের কেন, এইখানকার ব্রিটিশ নাগরিক, হ্যাঁ আমি 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 এটা ব্যক্তিগতভাবে জানি যে ব্রিটিশ নাগরিক ইংল্যান্ডে আসবে তাকেও অনেক ধরনের শর্ত পূরণ করতে হয়। আপনি চাইলেন আর আপনি ব্রিটিশ পাসপোর্ট বা আমেরিকান পাসপোর্টে আপনি ভারতে চলে আসলেন, ব্যাপারটা একেবারেই তা নয়। এবং ভারতের পাসপোর্টেও কিন্তু ইংল্যান্ডে আসার ব্যাপারটা ওরকম, মানে ইজ এ ভাইস ভার্সা আর কি পদ্ধতিটা। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভিসার ব্যাপারটা এসেছে বলেই হয়তোবা আপনি হয়তোবা সেটা রেফার করছেন। কিন্তু জেনারেলি আমি যদি আপনার সাথে আলোচনা করি একদম সাধারণভাবে, তাহলে একটা দেশের এই ধরনের পদ্ধতি আমার কাছে অত্যন্ত নর্মাল মনে হয়। সে কাকে ঢুকতে দেবে, কাকে ঢুকতে দেবে না, কোন জায়গাতে তার সতর্ক থাকা উচিত, কোন জায়গাতে সে ছাড় দেবে, এগুলো প্রত্যেকটা রাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তবে আপনাদের যেমন হেডিং এ আছে যে বিশ্বাসঘাতক বাংলাদেশিদের ভিসা, আমার মনে হয় যে হেডিংটা এমন হওয়া উচিত যে বিশ্বাসঘাতক কিছু বাংলাদেশিদের ভিসা বন্ধ করা ভারতের জন্য বিপদের কারণ। দাদা, আপনি নিশ্চয়ই দেখেছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে বাংলাদেশের একজন উপদেষ্টা, যিনি একটা সময় ভারতে এসেছেন, তার চিকিৎসা করিয়েছেন, পেসমেকার লাগিয়েছেন বুকে, যাবার সময় ভারত থেকে বেশ কিছু সামগ্রী কিনে নিয়ে গেছেন, শাড়ি কিনে নিয়ে গেছেন। তারপর দেখা যাচ্ছে ভারত থেকে যা যা কিনে নিয়ে গেছেন সেগুলোকে পোড়াচ্ছেন আগুনে, কিন্তু বুক থেকে পেসমেকারটা খুলে দিচ্ছেন না, অথচ ভারতের নামে বিষোদ্গার করছেন। সেই সব মানুষদের জন্যই তো আজকে এই পরিস্থিতিটার সৃষ্টি হলো। দেখুন ইন্দিরাজি, আমি আপনাকে এটার উত্তর যদি আমি আমার মাথায় এখন যেটা আছে এটা দিতে গেলে এটা আবার রেকর্ড করে ছাড়বে। আমি আপনাকে একটা আমার জীবন থেকে একটা উদাহরণ আপনাকে দেই, তাহলে আপনি ব্যাপারটা পরিষ্কার হবেন। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমার মার কিন্তু ক্যান্সারের চিকিৎসাটা হয়েছে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হসপিটালে। কেমন আচ্ছা, তো সেইখানে আমরা সারাদিন চিকিৎসার পরে সন্ধ্যার দিকে আমরা সবাই একসাথে আড্ডা দিতাম। সেখানে নানান ধরনের মানুষ থাকতেন, আসামের লোকজন থাকতেন, ত্রিপুরার থাকতেন, মূলত বাংলা ভাষাভাষীদের একটা আড্ডা হতো চায়ের দোকানে। তো আমার স্পষ্ট মনে আছে এটা সম্ভবত গত বছরের অগাস্ট তখন হয়নি, এটা হচ্ছে জুনের মাঝামাঝি একটা সময়। এক ভদ্রলোক, তার ছেলে একদম মানে বোন ম্যারো, যেটা এটাকে কি বলে, বিএম বোন ম্যারোর আমি আসলে পুরো জানি না। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি জানি না আসলে, সত্যি কথা। মানে সোজা কথা হচ্ছে যে তার ছেলে একটা বেশ গভীর অসুখে আক্রান্ত, এবং এইখানে আসার পরে উনি তত্ত্বাবধান করছে উনাকে একজন চাইল্ড স্পেশালিস্ট,
এবং ওভারঅল সেটা দেখাশোনা করছিলেন সেখানকার একজন ডক্টর, এবং চিকিৎসাটা অসম্ভব ভালো হচ্ছিল। ছেলেটার ছবি তার বাবা আমাকে দেখিয়েছেন যে কি ভয়ঙ্কর হয়ে গিয়েছিল, এবং ভারতে চিকিৎসার পরে ছেলেটা এখন রীতিমতো হাঁটছে, বাবার সাথে এই তার বাসা থেকে হেঁটে হেঁটে হসপিটালে যাচ্ছে। সেই লোকটা চা খেতে খেতে বলছে, ইন্দিরা জি এটা আমি সাক্ষী যে ভারত দেশটা আমাদেরকে শেষ কইরা দিল, ভারত ভারত খারাপ, ভারত অমুক, ভারত তমুক, হ্যাঁ এই সেই। তো আমরা এখানে অনেকেই বসেছিলাম আসাম, ত্রিপুরার, উনারা চুপচাপ আমাদের দিকে তাকাচ্ছিল যে ঘটনাটা ঠিক বুঝতে পারছে না। তো ওইখানে আমি আর জয় চক্রবর্তী নামে আমাদের আরেক ফেলো বাংলাদেশি, আমরা দুজন ওইখানে ছিলাম, একসাথে চা খাচ্ছিলাম। তো জয়দা বলে বসলেন যে আপনার ছেলের তো চিকিৎসা ইন্ডিয়া থেকে হচ্ছে, আপনি ইন্ডিয়া নিয়ে এরকম বিষাদাগার করছেন। তখন আমি ওই লোকটাকে, ভদ্রকে বললাম যে আচ্ছা আপনারা এমন কেন বলুন তো, আপনার ছেলেটার এখানে চিকিৎসা হচ্ছে, আপনি নিজেই বলেছেন যে সিঙ্গাপুরে আপনার এই চিকিৎসাটার জন্য খরচ হতো প্রায় 2 থেকে 3 কোটি টাকা। থাইল্যান্ডে আপনি ট্রাই করেছেন, কিউবাতে ট্রাই করেছেন, সেই সব প্রত্যেকটা জায়গাতে খরচ অনেক বেশি। ভারতে আপনি অসম্ভব রকমের হাই ক্লাস বা হাই ক্যাটাগরির আপনি চিকিৎসা পাচ্ছেন। আপনি এটাও বলেছেন যে মানে সেই টাকার 5 ভাগের 1 ভাগ খরচ হচ্ছে আপনার। আবার একই দিকে আপনি ভারতের বিষাদাগার করছেন। ব্যাপারটা ভাই, এই ধরনের মানসিকতা কতদিন বজায় রাখবেন? ভদ্রলোক আসলে এইভাবে যে আমি মুখের উপর দিয়ে বলে দেব, উনি হয়তো বা ভাবেননি আমি একটু ঠোঁট কাটা স্বভাবের, আমি বলে ফেলেছি। তো তখন তিনি চুপ করে গেলেন। তো এই যে সেই ভদ্রলোক, আমি তার নাম পরিচয় বলছি না, এই যে এই ধরনের মানুষ বাংলাদেশে ভর্তি। কিন্তু কেন তিনি এইভাবে বিষোদ্গার করছেন ভারতের, তার উত্তর কি দিয়েছিলেন? না, তিনি উত্তর দেননি। হ্যাঁ, আমাদের গ্রামে বা দেশে একটা গ্রাম অঞ্চলে বিশেষ করে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে বায়ুর দোষ। বায়ুর দোষ মানে বোঝেন, মানে হচ্ছে যে কোনো মানুষের এক অজানা রোগ, তার একটা অজানা রোগ, মানে খামোখাই কোনো কিছু নিয়ে চিৎকার চেঁচামেচি করা। আপনি ভারতের কাছ থেকে আপনার ছেলেটা মারা যাচ্ছিল, একদিন না একদিন প্রত্যেকটা মানুষকেই মারা যেতে হয় সেটা, কিন্তু আপনার চিকিৎসাটা এরকম একটা ভয়ানক অবস্থাতে ভারতে আপনি চিকিৎসাটা করলেন। আপনার কথাটা আমি মেনে নিতে পারতাম আপনি যদি সিঙ্গাপুরে চিকিৎসাটা করে এই কথাটা বলতেন যে আপনি যাননি সেখানে, তো আপনি এসেছেন আবার ভারতে, আবার বলছে যে আমি কি ভারতকে টাকা দিচ্ছি না, আমি কি টাকা ছাড়া চিকিৎসা করছি। ভাবা যায় মানে যুক্তির যে যুক্তি দিয়েছে, যুক্তিটাও কিরকম ভয়ঙ্কর একটা বিটকেলে যুক্তি। তো আলটিমেটলি ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশে এই ধরনের মানুষের সংখ্যা প্রবল। এখন আপনি যদি আমাকে বলেন যে এটা কেন হচ্ছে, এই মেন্টাল স্টেট আমার মনে হয় না আমি আমার জীবিত থাকা অবস্থাতে আমি কোনোদিন বের করতে পারবো, তবে কিছু কার্যকরণ আমি করতে পারি। আপনি যদি কোনো বাংলাদেশ